যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ এবং তোমাদের যুক্তিবিদ্যা বিষয় আছে, এই বিষয়টির সাথে তোমরা আগে থেকে পরিচিত ছিলে না, পূর্ব পরিচয় না থাকার জন্য যুক্তিবিদ্যা নিয়ে তোমাদের মধ্যে ভীতি কাজ করছে, তাদের জন্যে আমার এই প্রচেষ্টা। আমি তোমাদের এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে যুক্তিবিদ্যা তোমাদের কাছে সহজ এবং বোধগম্য হবে। যুক্তিবিদ্যা প্রকৃতপক্ষে এত কঠিন কোনো বিষয়ও নয় যত কঠিন তোমাদেরকে মনে হচ্ছে। তো চলো আমরা শুরু করি। আমি অনন্যা চৌধুরী, প্রভাষক, দর্শন বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা। যারা ইতিমধ্যে আমার সাথে ক্লাস করেছো তারা জানো যে আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা ক্লাস সহজ করে বোধগম্য করেই পড়ানোর জন্য চেষ্টা করি। তো যারা একদমই নতুন তারা বোঝার চেষ্টা করো। চলো আমরা যুক্তিবিদ্যা শুরু করি। যুক্তিবিদ্যার জন্ম কখন হলো, কিভাবে হলো? যুক্তিবিদ্যার আরেক নাম হচ্ছে ন্যায়শাস্ত্র বা তর্কশাস্ত্র। যুক্তিবিদ্যার নাম তর্কশাস্ত্র হওয়ার জন্য অনেকেই মনে করেন যে যুক্তিবিদ্যা পাঠ করলে তুমি তর্ক করতে শিখবে। বিষয়টা এমন নয়। যে যুক্তিবিদ্যা পড়েনি সেও সুন্দরভাবে যুক্তিবিন্যাস উপস্থাপন করতে পারে, যুক্তি দিয়ে বা তর্ক করতে পারে, তার্কিক হতে পারে। আর যে যুক্তিবিদ্যা পড়েছে সেও খুব ভালো পারবে এমন নয়। এই বিষয়টা হচ্ছে এমন, তুমি যা বলবে সেটা অনুমানের সাথে সম্পর্কিত বিষয়, সেটা কতগুলি নিয়ম আছে এবং নিয়ম কানুনগুলো ঠিকঠাকভাবে পর্যালোচনা করা বা আলোচনা করা। তো ন্যায় দর্শনের জন্ম হয়েছে কোথায় বা ন্যায়শাস্ত্রের জন্ম কোথায় হয়েছে? অনেকের মতে প্রাচীন ভারতে ন্যায়শাস্ত্র নিয়ে আলোচনা করা হয়েছিল। সেটা খ্রিস্টপূর্ব 5000 বছর আগে। কিন্তু আমরা যুক্তিবিদ্যা যখন পড়ছি সেখানে দেখছি ন্যায় অনুমান, তার জন্ম হয়েছে প্রাচীন গ্রিসে এরিস্টটলের হাত ধরে। এরিস্টটলের জন্ম হয়েছে খ্রিস্ট পূর্বাব্দ 384 অব্দে এবং তিনি মৃত্যুবরণ করেছেন খ্রিস্টপূর্বাব্দ 322 অব্দে। ধারণা করা হয় যে 325, 26, 27 এরকম সময়ের মধ্যে যুক্তিবিদ্যার আলোচনা এরিস্টটল লিখতে শুরু করেছিলেন। মূলত এরিস্টটলের আলোচনা সংবলিত যে গ্রন্থ সেটি হচ্ছে অর্গানন। অর্গাননে যুক্তিবিদ্যার বিষয়গুলো বা অনুমানের বিষয়, বা যদি আমরা এরিস্টটলীয় অনুমান বলি তাহলে সহানুমানকে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছিল। ছোট ছোট আকারে প্রথমে লিপিবদ্ধ করা হয়, তারপর সেই লেখাগুলিকে সংকলিত করে অর্গানন নামে প্রকাশিত করা হয়। তো এরিস্টটলের কেন মনে হলো যে অনুমানের প্রয়োজন বা যুক্তিবিদ্যার প্রয়োজন? এরিস্টটল চিন্তা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, একমাত্র প্রাণী মানুষ যে বুদ্ধিবৃত্তির জন্যে অন্য প্রাণী থেকে আলাদা, যে চিন্তা করতে পারে এবং সে দুশ্চিন্তাও করতে পারে। কিন্তু অন্য প্রাণী যেহেতু চিন্তা করতে পারে না, সেজন্য তার দুশ্চিন্তাও থাকে না। ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিতও হয় না, দুশ্চিন্তাগ্রস্তও হয় না। কিন্তু মানুষ যেহেতু বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, চিন্তা করতে পারে, দুশ্চিন্তাও বাসা বাঁধে, সেজন্য সে তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে। আর এই উদ্বেগের কারণ হিসেবে মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবৃত্তি জন্ম নেয়। মানুষ তার ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্যে প্রতিনিয়ত সঞ্চয় করতে থাকে। তো এরিস্টটলের মনে হলো যে এই সঞ্চয়ের প্রবৃত্তি এত বেশি, ভবিষ্যৎ নিয়ে এত বেশি উদ্বেগ, এখান থেকে বের হওয়ার জন্যে মানুষের যেটা করতে হবে সে যেন তার ভবিষ্যৎটা দেখতে পায়। তো ভবিষ্যৎ দেখতে পাওয়ার প্রক্রিয়া হিসেবে তিনি চিন্তা বা অনুমানকে নিয়ে আসলেন। আর সেই অনুমানই হচ্ছে মূলত যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তোমরা যে যুক্তিবিদ্যা পড়ছো, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীরা, তারা যে যুক্তিবিদ্যা পড়বে সেটা হচ্ছে
অবরোহ এবং আরোহ অনুমান সম্বলিত। তো অবরোহ অনুমানের জনক হচ্ছে এরিস্টটল, আরোহ অনুমানের জনক ফ্রান্সিস বেকন, সেটা অনেক পরে এসেছে, কিন্তু আমরা আরোহ অনুমান এর বিস্তারিত আলোচনা পাবো জে.এস. মিলের হাত ধরে। তো চলো আমরা ভবিষ্যৎ দেখতে পাই কিনা একটু ঘুরে আসি, যে ভবিষ্যৎ দেখাটা সহজ কিনা। যদি আমরা খুব সহজভাবে বলি, যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় ভালো করবে, যদি তুমি পরীক্ষায় ভালো ফল করো এটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি যদি পড়াশোনা ঠিকঠাক করতে পারো তাহলে তুমি ভালো ফল করবে, এর নিশ্চিত নয়, কিন্তু সম্ভাবনার মাত্রা অনেক বেশি। এই সম্ভাবনার মাত্রা বেশি বা নিশ্চয়তার কাছাকাছি, এই বিষয়টাই মূলত অনুমানের আলোচ্য বিষয়। যুক্তিবিদ্যায় ন্যায় অনুমান বা সহানুমান বা সিলোজিজম আমরা যাই বলি না কেন, সেখানে অনুমানকেই আলোচনা করা হয়েছে। আর অনুমান নিয়ে আলোচনাই হচ্ছে যুক্তিবিদ্যার আলোচনার বিষয়। মূলত আমরা পড়ব যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। আর চিন্তা কাকে বলে? চিন্তা হচ্ছে সেই বিষয়, আমি যখন কথা বলছি আমার মস্তিষ্কে কতগুলো ধারণা আছে, সেই ধারণাগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করছি। সেই ধারণাগুলিকে হয় সদর্থকভাবে নয়তো নৈর্থকভাবে, ধারণাগুলিকে হয় স্বীকৃতি দিচ্ছি অথবা অস্বীকৃতি দিচ্ছি। সেই কাজটা কে করছে? মস্তিষ্ক করছে। এখন ধারণাটা কি? ধারণা হচ্ছে বস্তু বা বিষয় বা ঘটনার প্রতিচ্ছবি। তোমাকে যখন বলা হচ্ছে যে এটা কি, তুমি বলছো এটা হচ্ছে মার্কার। এটাকে কেন মার্কার বলা হচ্ছে? আমি যদি বলি এটা বই, তুমি কেন এটাকে স্বীকার করছো না? কারণ হচ্ছে তোমাকে যখন প্রথমবার এটা দেখানো হয়েছিল, দেখিয়ে বলা হয়েছিল যে এটার নাম মার্কার, এবং তুমি সেটাকে দেখে এর ছবি, ক্যামেরা যেমন ছবি উঠায়, মস্তিষ্ক ঠিক তেমনিভাবে এর ছবি সেখানে গেঁথে রেখেছে, এবং তার সমার্থক শব্দ হিসেবে কি রেখেছে? মার্কার। যখনই তোমাকে বলা হচ্ছে মার্কার, তখন তুমি এমন ধরনের বিষয়গুলিকে নিয়ে আসছো, যখন তোমার ধারণার সাথে বাস্তব বস্তুর মিল তুমি খুঁজে পাচ্ছ, তখন সেটাকে সত্য বলছো বা স্বীকৃতি দিচ্ছ, আর যখন তুমি সেটার সাথে বাস্তবের মিল খুঁজে পাচ্ছ না, তখন সেটাকে তুমি অস্বীকার করছো। মূলত কতগুলি ধারণাকে স্বীকার বা অস্বীকার করার নামই হচ্ছে চিন্তা। আমরা বলি অবধারণ। সেই ধারণাগুলি স্বীকৃতি বা অস্বীকৃতি হচ্ছে অবধারণ, আর সেটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন তাকে চিন্তা বলি। তো চলো আমরা দেখি আমাদের প্রথম অধ্যায়ে কি আছে। আমাদের প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি, সেখানে রয়েছে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ। যুক্তিবিদ্যার উৎপত্তি ক্রমবিকাশ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই প্রাচীন যুগ পাবো। প্রাচীন যুগে কি আছে? প্রাচীন যুগে হচ্ছে এরিস্টটল আছে। তো সব থেকে মজার ব্যাপার কি জানো, যে প্রাচীন যুগে প্রাচীন যুগ শেষ হয়েছে এরিস্টটলে এসে। আমাদের মনে হচ্ছিল যুক্তিবিদ্যার জনক যেহেতু এরিস্টটল, তার মানে শুরু হয়েছে এরিস্টটল দিয়ে, সেটা কিন্তু না। প্রাচীন যুগ শেষ হয়েছে এরিস্টটলে এসে। শুরু হয়েছিল আরও আগে। তো আমরা শুরুতেই বলে নিয়েছি এরিস্টটলের জন্ম হয়েছে খ্রিস্টপূর্বাব্দ 384 অব্দে, মৃত্যুবরণ করেছে খ্রিস্টপূর্বাব্দ 322 অব্দে। এখানে দেখো আমরা কাকে পাচ্ছি? এরিস্টটল। এরিস্টটলের অনুমানের নাম হচ্ছে সহানুমান, সহানুমানের অন্য নাম হচ্ছে ন্যায় অনুমান। সহানুমানকে অনেকে ন্যায় অনুমান বলেও অভিহিত করে। ন্যায় অনুমান, এই অনুমান তোমাকে ন্যায় সঙ্গতভাবে বা বিধিসঙ্গতভাবে অনুমান করতে বা চিন্তা করতে সাহায্য করে। এবার দেখো পিথাগোরাস, আমরা সহানুমানের আলোচনা পাবো, এবং সেটা তোমাদের যুক্তিবিদ্যার ষষ্ঠ অধ্যায়ে সহানুমান, সহানুমানের গঠন প্রক্রিয়া, সহানুমানের নিয়ম বিস্তৃত আলোচনা রয়ে গেছে। আমরা এখানেও আলোচনা করব খানিকটা। চলো আমরা একটু দেখে আসি। পিথাগোরাস, পিথাগোরাস অবরোহ পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলেন। অবরোহ পদ্ধতি নিয়ে এরিস্টটল আলোচনা করেছিলেন। এরিস্টটলের জন্মের অনেক আগেই, খ্রিস্টপূর্বাব্দ 6ষ্ঠ শতাব্দীর দিকে পিথাগোরাস অবরোহ পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। পিথাগোরাসের মনে হয়েছে অবরোহ পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে এটা আমরা এরিস্টটলের সংজ্ঞা অনুযায়ী পাই
যদি তুমি একটা বৃহৎ অংশ বা সমগ্র অংশকে স্বীকার বা অস্বীকার করো, তাহলে তার অন্তর্গত ছোট বা ক্ষুদ্র অংশটা স্বীকৃত বা অস্বীকৃত হবে। পিথাগোরাস সংখ্যা পদ্ধতির জনক। আমরা জানি আমাদের কিছু সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। এই সংখ্যাগুলি সৃষ্টি করেছিলেন পিথাগোরাস। পিথাগোরাসের মনে হয়েছিল যে প্রকৃতিতে আমরা যে ভাষা ব্যবহার করি, প্রত্যেক ভাষা ব্যবহারের জন্য কিছু গাণিতিক প্রতীক প্রয়োজন, বা সেটাকে সংকেতের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে প্রকাশ করা উচিত, এবং সেটাকে সহজলভ্য করার জন্য পিথাগোরাস সংখ্যাগুলোকে সৃষ্টি করেছিলেন। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা পিথাগোরাস সৃষ্টি করেছিলেন। শূন্যের ধারণা হচ্ছে ভারতীয়দের। শূন্যের ধারণা কাদের? শূন্যের ধারণা হচ্ছে ভারতীয়দের, সেটা আমরা জানি। এবার দেখো পিথাগোরাসের পরে কে আসলেন। তোমাদের বইয়ে যাদের নাম আছে আমি শুধু তাদেরকেই আলোচনা করছি সংক্ষিপ্ত আকারে। সক্রেটিস। সেই সক্রেটিস কে ছিলেন? প্রাচীন যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি পুরো পৃথিবীকে বদলে দিয়েছিলেন। বা যদি আমরা এখনো বলি, সক্রেটিস সেদিন যা বলেছিলেন সেটা এখনো এই 2500 বছরের পুরনো ইতিহাসে সেটা আজও স্বীকৃত। এবং সক্রেটিস হচ্ছে দর্শনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার চিন্তা, তিনি প্রথম ব্যক্তি যিনি ব্যতিক্রম কিছু চিন্তা করেছিলেন, ব্যতিক্রম কিছু প্রকাশ করেছিলেন। সেই গতানুগতিক অবস্থার মধ্যেও তিনি কিছু নতুনত্ব দেখিয়েছিলেন। সক্রেটিসীয় পদ্ধতিটা ছিল আরোহ পদ্ধতি। এখন আরোহ পদ্ধতিটা কি? আরোহ পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে স্বীকার করে নিয়ে একটা বড় অংশকে স্বীকার করা যায়। তুমি ছোট ছোট বিষয়গুলিকে যদি তোমার কাছে মনে হয় ছোট ছোট ঘটনাগুলি ঘটে, তাহলে তার সামগ্রিক একটা ঘটনা বা বিষয়ও তুমি পেতে পারো। সক্রেটিসের আরেকটি বড় অবদান ছিল দ্বান্দ্বিক পদ্ধতি। এই দ্বান্দ্বিক পদ্ধতিটা কি? দ্বান্দ্বিক মানে দ্বন্দ্ব, দ্বন্দ্ব থেকে দ্বান্দ্বিক পদ্ধতি। এই পৃথিবীতে যা কিছুর সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত, যা কিছু জন্মেছে, যা কিছু সৃষ্টি হয়েছে, তার সব কিছুই দ্বন্দ্বের ফলে হয়েছে। একটি ইতিবাচক ধারণা, একটি নেতিবাচক ধারণা, দুটি ধারণার সংঘর্ষের ফলে একটি তৃতীয় ধারণার সৃষ্টি হয়। পুরো পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি হয়েছে একটি সদর্থক, একটি নৈর্থক ধারণা, দুটি ধারণার সংঘর্ষের ফলে। আমরা যদি বিদ্যুতের জ্বলে ওঠা দেখি, সেখানে একটি ইতিবাচক আর একটি নেতিবাচক, দুটা সংঘর্ষের ফলেই তুমি তোমার লাইটটাকে জ্বলতে দেখো, ফ্যানটাকে চলতে দেখো। ঠিক তেমনি যদি তোমার জন্মের কথা বলা হয়, তাহলে একটি ইতিবাচক ধারণা, একটি নেতিবাচক ধারণা, দুটি ধারণার সংঘর্ষের ফলে তোমার আমার জন্ম হয়েছে। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সেখানে কিছু তো ইতিবাচক আর কিছু নেতিবাচক, এই দুইটার সংঘর্ষের ফলেই হয়েছে। আর এই পদ্ধতিটার নাম হচ্ছে দ্বান্দ্বিক পদ্ধতি, মানে দ্বন্দ্ব থেকে জগতের সৃষ্টি। এরপরে দেখো সক্রেটিস প্রত্যয় নিয়ে আলোচনা করেছে। প্রত্যয় শব্দের অর্থ হচ্ছে ধারণা। ধারণাটা কি? প্রত্যয় মানে হচ্ছে ধারণা বা বস্তু বা ঘটনার প্রতিচ্ছবি। কোনো বস্তু, কোনো বিষয়, কোনো ঘটনা যেটার ছবি তোমার মস্তিষ্ক তুলে রেখেছে, যেটাকে আমি আগেই বললাম যে তুমি যদি এটাকে মার্কার বলো, সেটা কেন মার্কার বলছো? কারণ তোমার মস্তিষ্কে মার্কারের ছবি ধরে রাখা আছে। তোমাকে প্রথম যখন এটা দেখানো হয়েছিল তখন তোমাকে বলা হয়েছিল এটার নাম মার্কার। এখন যখন তোমাকে এটাই দেখানো হয় তখন তুমি স্বীকার করো এটা মার্কার। কারণ হচ্ছে ধারণার সাথে বস্তু জগতের মিল থাকতে হয়। যদি ধারণার সাথে বস্তু জগতের মিল না থাকে তাহলে মানুষ সেটাকে স্বীকার করে না বা সেটাকে মিথ্যা বলে। আর যদি ধারণার সাথে বস্তু জগতের মিল পাওয়া যায় তাহলে সেটাকে সত্য বলে। এবার চলো আমরা প্লেটোতে চলে আসলাম। প্লেটো কি নিয়ে আলোচনা করেছে? প্লেটো বলেছে সক্রেটিসের যে দ্বান্দ্বিক পদ্ধতি ছিল সেই পদ্ধতিটা সক্রেটিস প্রমাণ করতে পারেননি বা প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন। তিনি সমাজকে এটা বোঝাতে ব্যর্থ হয়েছিলেন যে বিষয়টা এমন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয় সংঘর্ষের ফলে, দ্বন্দ্বের ফলে নতুন কিছুর সৃষ্টি হয়। সেই কথাটাই প্লেটো এসে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন যে যা কিছু হবে যুক্তি প্রয়োগের পদ্ধতি হবে, আলোচনার পদ্ধতি হবে, সব কিছু হবে দ্বান্দ্বিক পদ্ধতির মাধ্যমে। প্লেটোর মতে এই দ্বান্দ্বিক পদ্ধতি
এতই খ্যাতি অর্জন করেছিল যে ওই সময়ে প্রাচীন গ্রীসে বা পুরো পৃথিবীতে যদি আমরা বলি, এখনও সেটা এতই খ্যাতি অর্জন করেছে যে তাকে সক্রেটিসীয় পদ্ধতি নামেই লোকজন চেনে। যদিও আমরা দ্বন্দ্বতত্ত্বে পড়ে আধুনিক যুগে সর্বশেষ দার্শনিক হেগেলকে পাবো, সেখানে হেগেলের দ্বন্দ্বতত্ত্ব নিয়ে আলোচনা পাবো। তো তারপরও সেটা শুরু হয়েছিল সক্রেটিসের হাত ধরে। সক্রেটিসই প্রথম ব্যক্তি যিনি এটা দেখিয়েছিলেন। এরপর আমরা কাকে পাচ্ছি? ইউক্লিড, সংখ্যা বিভাজন পদ্ধতির জনক। আমরা প্রথমে কি বলেছিলাম? যে পিথাগোরাস হচ্ছে সংখ্যা পদ্ধতির জনক এবং ইউক্লিড হচ্ছে সংখ্যা বিভাজন পদ্ধতির জনক। 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলি পিথাগোরাস সৃষ্টি করেছিলেন, কিন্তু একটা 4-এর মধ্যে 2টা 2 আছে, একটা 6-এর মধ্যে 3টা 2 আছে বা 2টা 3 আছে, একটা 9-এর মধ্যে 3টা 3 আছে, 8-এর মধ্যে 2টা 4 আছে, 4টা 2 আছে। এই বিভাজন পদ্ধতিটা ইউক্লিড দিয়েছে। এবার চলো, আমরা যখন পিথাগোরাসকে নিয়ে কথা বললাম, সংখ্যা পদ্ধতির জনক পিথাগোরাস, এটা হয়তো আমরা আগে জানতাম না, কিন্তু আমরা গণিতে পিথাগোরাসকে পড়েছিলাম। তোমরা স্কুলে পিথাগোরাসের উপপাদ্য পড়েছ। এইবার মনে করে দেখো তো আমরা ইউক্লিডকে কোথায় পড়েছিলাম? মনে করতে পারছো? হ্যাঁ, তোমরা মনে করতে পারছো যে ইউক্লিডকে তোমরা পড়েছিল একদম প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ে। যখন তুমি গণিত শুরু করেছিলে, তোমাকে লসাগু গসাগু পড়ানো হচ্ছিল এবং সেখানে তোমাকে দেখানো হচ্ছিল ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করো, ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু করো। এর মানে হচ্ছে সংখ্যাকে বিভাজন করো, ভাগ করো। সংখ্যাকে যে ভাগ করে করে দেখানো যায়, একটা সংখ্যার মধ্যে 2টা সংখ্যা লুকায়িত থাকে, এই পদ্ধতিটা দিয়েছিলেন ইউক্লিড। ইউক্লিডের অবদান হচ্ছে গণিতে এবং যুক্তিবিদ্যায়। এরপর দেখো আমরা কাকে পাচ্ছি? সোফিস্টকে পাচ্ছি। সোফিস্ট কারা ছিলেন? ওই সময় সক্রেটিসের সমসাময়িক সময়ে যাদেরকে শিক্ষিত এবং জ্ঞানী বলে মনে করা হতো, সেই ব্যক্তিরা ছিল সোফিস্ট। সোফিস্টদের শিক্ষাদান পদ্ধতি ছিল এমন, তারা সাধারণ মানুষ তাকে মণ্ডক জ্ঞানের অধিকারী বলেছে, অর্থাৎ স্বল্প জ্ঞানী বলেছে। কারণ হচ্ছে, দেখো সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা যে জ্ঞান দান করছি বা জ্ঞান দিচ্ছি, তোমরা যে জ্ঞান নিচ্ছ তার অধিকাংশ জ্ঞানই এরকমই হচ্ছে, তুমি বই মুখস্থ করছো, পরীক্ষার খাতায় লিখছো, আমি তোমাকে নাম্বার দিচ্ছি। তাহলে যদি আজকের সমাজ ব্যবস্থায় এটা টিকে থাকে, তাহলে সোফিস্টগণকে কেন অশিক্ষিত অল্প মেধাবী বলা হচ্ছে? সোফিস্টরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দান করত। একজন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দান করত। প্লেটো এসে সেই বাড়ি বাড়িকে বিদ্যালয়ে রূপান্তরিত করে একাডেমি নামে প্রতিষ্ঠান চালু করে। এবং তুমি এখন যে এই চেয়ার টেবিল বেঞ্চে বসে অনেকজন একসাথে ক্লাসে পড়াশোনা করছো, তার অবদান হচ্ছে প্লেটোর। প্লেটো এসেই তখন বলল যে আমি বাড়ি বাড়ি গিয়ে যদি 5 জনকে পড়াই, আর সেই 5 জনকে যদি আমি একত্রে বসিয়ে পড়াতে পারি, আমি একই পড়াচ্ছি, একই জিনিস বুঝাচ্ছি, একই জ্ঞান দান করছি, তাহলে সেটা 5 বারে কেন, একবারেই তো হচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে আমার আজকের এই অনলাইন ক্লাস, আমি একই জিনিস বারবার পড়াচ্ছি বারবার গিয়ে। তার মানে কি, যদি এই ক্লাসটা রেকর্ডেড হয়, তাহলে সেই ক্লাসটা তুমি তোমার প্রয়োজনে বারবার দেখে নিতে পারছো, কিন্তু আমার পরিশ্রম একবার করলেই হচ্ছে। যদিও প্রযুক্তি এগিয়েছে এবং আমরাও এগিয়েছি, সেই এগিয়ে যাওয়ার জন্যে আজকের এই প্রচেষ্টা সফল হয়েছে। আমরা মূলত প্লেটোকে ধরে বা প্লেটোর হাত ধরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। সেই প্লেটোর শিক্ষা ব্যবস্থা, একাডেমিক থেকে এসে এরিস্টটল তার শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল। সে একটা প্রতিষ্ঠান করে দিয়েছিল, তার নাম ছিল লাইসিয়াম। এগুলি আমরা পড়ব এরিস্টটলের যখন আলোচনা আসবে তখন। দেখো এখানে স্টোয়িক যুক্তিবিদ্যা নামে, প্রাচীন যুগে তোমার সর্বশেষ আলোচনায় স্টোয়িক যুক্তিবিদ্যা নামে বা স্টোয়িক যুক্তিবিদ নামে কিছু আলোচনা আছে। সেখানে আমরা দুজনের নাম লিখেছি, জেনো ও ক্রিসিপ্পাস।
এবার চলো জেনো এবং ক্রিসিপাসের যুক্তিবিদ্যায় কি অবদান। জেনো হচ্ছে সেই ব্যক্তি যে প্রথম গতি এবং বহুত্বের ধারণা দিয়েছিল। জেনো প্রথম ব্যক্তি যে বলেছিল একটি পদার্থ গঠিত হয় ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একত্রিত হয়ে একটা বৃহৎ বা বড় পদার্থের সৃষ্টি হয়। আমরা কিন্তু যারা সায়েন্স থেকে এসেছো তারা এটা পড়েছ, নিউটনের সূত্রগুলি পড়েছ, পরমাণুর ধারণা পড়েছ। সেই পরমাণুর ধারণা যদি বলো তাহলে প্রথম জেনুর হাত ধরে এসেছিল, এবং সেটা আমরা 1900 শতকের দিকে এসে আরও উন্নত ধারণা পেয়েছি, বা সংযোজিত, সংশোধিত, পরিশোধিত ধারণা পেয়েছি। ক্রিসিপাসের ধারণাও আমরা পাবো যুক্তিবিদ্যা, সেটা খুব কম। তবে জেনুর আরেকটি ধারণা আছে, সেটা হচ্ছে বহুত্বের সাথে সাথে গতির ধারণা আছে। বহুত্ব যেমন যে পদার্থ অনেক অনেক উপাদান দিয়ে গঠিত, তেমনি গতির ধারণা। যে ধারণাটা তুমি যে ধারণাটা তুমি নিউটনের কাছে পেয়েছো, যে প্রত্যেক গতিশীল বস্তু চলতেই থাকে, সেই কথাটা প্রথম জেনু বলেছিল খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে। আজকে থেকে প্রায় 2500 বছর পূর্বে জেনু বলেছিল যে একটি গতিশীল পদার্থ ততক্ষণ পর্যন্ত গতিশীল থাকবে যদি তাকে বাধাপ্রাপ্ত করা না হয়। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা প্রাচীন যুগ নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ আবারও।